নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেকেই আমাকে অনেক দিন ধরে কিছু লাঞ্চ বক্স রেসিপি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ বক্স রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দুপুরের খাবার হিসেবে অনেকেই কিন্তু অফিসের টিফিনে ভাত খেতে খুবই পছন্দ করেন, আবার অনেকে রুটি বা পরোটা খেতেও ভীষণ পছন্দ করেন। তবে যারা ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি একটা টিফিন রেসিপি শেয়ার করছি। আর ভাতের সাথে যদি যে কোনো একটি ডাল হয় তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। তবে আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাচ্ছি। মুগের ডালটাকে হালকা করে ভেজে নেব। রয়েছে এখানে মোটামুটি ওই হাফ কাপের থেকেও কম পরিমাণে একটু মুগের ডাল। একটু লাল করে ভাজা হয়ে গেলে বাটির মধ্যে ঢেলে নিয়ে ধুয়ে নেব। আর ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। বাটিতে বা কড়াইতেও অবশ্যই সেদ্ধ করা যায়, তবে তাড়াতাড়ি যদি টিফিন বানাতে হয় সেক্ষেত্রে প্রেসার কুকার ব্যবহার করাই বেশি ভালো। ডাল ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ডালটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। আর ডাল ফুটে ওঠার পর ডালের ওপরে যে ফেনাটা উঠবে সেই ফেনাটাকে হাতায় করে তুলে ফেলে দিতে হবে। এরপরে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিই। তারপরে অল্প একটু গরম জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে জাস্ট দুটো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে হতে অপরদিকে আমি তরকারি বা সবজিটা বানিয়ে নিচ্ছি। বানাবো এখানে আলু পটল পনিরের তরকারি বা আলু পটল পনিরের সবজি। তবে পনির খুব একটা বেশি ব্যবহার করব না, মোটামুটি এখানে 200 গ্রাম পরিমাণে মালাই পনির ব্যবহার করছি। পনির যদি এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে তবে ফ্রিজে রাখা হয়, অবশ্যই নর্মাল ফ্রিজে, তাহলে পনির কিন্তু বেশ অনেক দিন রেখে দেওয়া যায়। মোটামুটি দিন 10-12 রেখে দেওয়া যায়। মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে পনিরটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন টুকরো করে অবশ্যই কেটে নিতে পারেন। আর পনিরের টুকরোগুলোর মধ্যে অল্প একটু লবণ মাখিয়ে নিয়ে তারপর পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। হলুদ আর এর মধ্যে মাখাচ্ছি না, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই অল্প একটু হলুদ আর লবণ মাখিয়ে পনিরগুলোকে ভাজতে পারেন। পনির কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, হালকা লাল করে ভেজে তুলে নেব। পনির ভাজতে ভাজতে ভাতটাও কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ ভাতের চাল আগে থেকেই ভেজানো ছিল। আর ভাতের চাল যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে ভাত হতে সময় খুব একটা লাগে না। ভাতের ফ্যানটাও ঝরিয়ে নেওয়া হয়ে গেল। অপরদিকে পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিতে হবে। পনির ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটু গোটা জিরে, ওই 1/4 চা চামচ পরিমাণ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া আলু। জিরে ছাড়া তেজপাতা আর শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিইনি। আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। আলু ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিতে হবে। তারপরে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজবার সময়তে এর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি। হলুদের গুঁড়ো আর আমি দিচ্ছি না। হলুদ দিলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় পটল ভাজার এই তেলটা। লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পটলের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পটলের টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়ে একসাথে পটলের সাথে ভেজে নিচ্ছি। এরপরে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলু পটল আর টমেটো একসাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই আমি এখানে হিংয়ের ব্যবহার করছি, ওই 1/4 চা চামচ পরিমাণ। হিং দিলে কিন্তু রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অল্প একটু হালকা গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লবণ তো আগেই দিয়েছি যখন আমরা পটল ভেজেছিলাম। এরপরে আবার পরিমাণ মতন লবণটা দিয়ে দেব, তবে এখন আমি লবণটা দিচ্ছি না। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। সমস্ত কিছু একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে
একসাথে গ্রেভিটাকে বা ঝোলটাকে ফুটিয়ে নেব। তবে পনিরের টুকরোগুলো দেওয়ার আগে স্বাদ অনুসারে লবণটা দিয়ে তারপরে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে একসাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিই 5 থেকে 7 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 5-7 মিনিট কিন্তু সময় লাগে, খুব বেশি সময় লাগে না এই রান্নাটা হতে। আর মশলা যদি ভালো করে কষানো হয়ে যায় তাহলে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন পড়ে না, কারণ পটল এবং আলু সমস্ত কিছু ভাজতে ভাজতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। রান্নাতে 2-1টা কাঁচা লঙ্কা যদি না দেওয়া হয় তাহলে রান্নার পারফেক্ট স্বাদ বা গন্ধটা যেন হয় না। আলু পটল পনিরের তরকারিটা বসিয়ে দেওয়ার পর অপরদিকে ডালের সাথে খাওয়ার জন্য একটা ভাজা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিলাম অল্প একটু কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বানাচ্ছি আলু বরবটি ভাজা। অনেকেই কিন্তু এই ধরনের ভাজাভুজি খেতে ভীষণই পছন্দ করেন ডালের সাথে। এর মধ্যে আমি 150 গ্রাম পরিমাণে বরবটিও ছোটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো একই সাথে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 6-7 সময় ধরে আলু বরবটিগুলোকে ভালো করে ভেজে নেব। আর লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে মিনিট 2-3 ভাজার পর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ধীরে ধীরে যদি ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা সেদ্ধ হয়ে যায়। অপরদিকে আলু পটল আর পনিরের তরকারিও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ঢাকাটাকে খুলে নিয়ে একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি আর তার সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। স্বাদ অনুসারে একটু চিনিও দিয়ে দিচ্ছি, যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না। মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। অপরদিকে ডালটাকেও আমাদের সাঁতলে নিতে হবে। ডাল সাঁতলানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ডাল ফুটে উঠলে এর মধ্যে অল্প একটু আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো আর দেবো সামান্য একটু চিনি। মুগের ডালে অল্প একটু চিনি দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর টিফিনে যদি ডাল দিতে হয় তাহলে ডালটাকে একটু ঘন করে বানাতে হবে, তা না হলে ডাল পড়ে যেতে পারে। ডাল সেদ্ধর সময়তেও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, তবে একদম শেষে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নিই, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। অপরদিকে আলু বরবটি ভাজাটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে সমস্ত খাবার দাবার আগে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে সেগুলোকে আমরা লাঞ্চ বক্সের মধ্যে ভরব। লাঞ্চ বক্স প্যাক করতে হলে কিন্তু কিছু টিপস আপনাদের ফলো করতে হবে। কখনোই গরম খাবার দাবার লাঞ্চ বক্সের মধ্যে ভরবেন না। সব সময় খাবার দাবার ঠান্ডা করে নিয়ে তারপরেই আপনারা কিন্তু লাঞ্চ বক্স প্যাক করবেন। যদি গরম খাবার দাবার লাঞ্চ বক্সের মধ্যে দেওয়া হয় তাহলে এই প্রচণ্ড গরমে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই সবসময় খাবার যদি আপনারা প্যাক করেন ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু খাবার প্যাক করবেন। আর এখানে আমি কাঁচের টিফিন কৌটো বা লাঞ্চ বক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচের লাঞ্চ বক্সও ব্যবহার করতে পারেন, আবার তা না হলে আপনারা স্টিলের লাঞ্চ বক্সও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু কখনোই প্লাস্টিকের লাঞ্চ বক্স ব্যবহার করবেন না। প্লাস্টিক কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক। তবে কাঁচের লাঞ্চ বক্স ব্যবহার করার কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে এটাই, যদি আপনারা এই ধরনের কাঁচের কন্টেনারের মধ্যে খাবার প্যাক করে দেন তাহলে অফিসে যদি মাইক্রোওভেন থাকে তাহলে সমস্ত খাবার দাবার গরম করে নিয়ে আবার খাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে, আবার ভারী বলে অনেকে ক্যারি করতে চান না। তবে লাঞ্চ বক্সগুলো দেওয়ার জন্য কিন্তু আলাদা ক্যারি ব্যাগ কিনতেই পাওয়া যায়।
ক্যারি ব্যাগ হচ্ছে যেগুলোর মধ্যে দিলে খাবার গরম থাকে, সেই রকম ব্যাগের মধ্যে আপনারা এইভাবে লাঞ্চ বক্স প্যাক করে দিতেই পারেন। একটার মধ্যে দিয়ে দিলাম ভাত, একটার মধ্যে ডাল, আর একটার মধ্যে আলু পটলের ডালনা, আর একটার মধ্যে আলু বরবটি ভাজা, একটু দিলাম শসা, আর একটার মধ্যে দিলাম অল্প একটু টক দই। টক দইয়ের বদলে আপনারা চাইলে রায়তা বানিয়েও কিন্তু দিতে পারেন। আর স্টিলের টিফিন কৌটো কখনোই কিন্তু ভেঙে যায় না বা নষ্ট হয়ে যায় না, কিন্তু খাবার গরম করতে সমস্যা হয়। যাই হোক, আশা করি আমার আজকের এই লাঞ্চ বক্স রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে যে কোনো একদিন অফিসের টিফিনে বা যারা চাকরি করেন তারা এইভাবে নিজেরা নিজেদের জন্য টিফিন বানিয়ে নিয়ে যেতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। শেষে একটা কথা বলে দিই, লাঞ্চ বক্সগুলো ঢাকবার আগে অবশ্যই একটা ক্লিন র্যাপ ব্যবহার করবেন, তাহলে ডাল বা ঝোল তরকারি কখনোই ব্যাগের মধ্যে পড়ে যাবে না।